তো আজকে আমরা আলোচনা করব তোমাদের রসায়ন 1 সাবজেক্টটার চ্যাপ্টার 5 অর্থাৎ রাসায়নিক বন্ধন নিয়ে। এই অধ্যায়ে আসলে মূলত কিছু থিওরিটিক্যাল বিষয় রয়েছে, পাশাপাশি থিওরিটিক্যাল বিষয় থেকে কিছু কনসেপচুয়াল কোয়েশ্চেন পরীক্ষায় এসে থাকে, সেগুলো আজকে আমরা সলভ করব এবং বেসিক সহ ক্লিয়ার করার ট্রাই করব। অর্থাৎ প্রথমে আমরা বেসিক দেখব, তারপরে এই অধ্যায় থেকে যে টাইপের কোয়েশ্চেন গুলো আসে সেগুলো আমরা আজকে সলভ করব। সো আমরা আর দেরি না করে আমরা আমাদের মূল ক্লাসের দিকে এগিয়ে যাই। দেখো, প্রথমে আমাদের যে টপিকটা রয়েছে অধ্যায় থেকে, সেটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। এই টপিকটার সাথে সবাই আশা করি পরিচিত, বাট এইখানে আমাদের একটা কনফিউশন এর জায়গা ক্রিয়েট হয়। সেটা হচ্ছে কি, যোজ্যতা ইলেকট্রন এবং যোজনী রিলেটেড। আচ্ছা, যোজ্যতা ইলেকট্রন এবং যোজনী দুইটা কিন্তু ভিন্ন দুই জিনিস, ঠিক আছে। আবার অনেকে যোজনীকে কি ডাকে, যোজ্যতা ডাকে, বা আমরা জানি কি যোজনীর আরেক নাম হচ্ছে যোজ্যতা। সো ওইটা দেখে কিন্তু অনেকে কনফিউশনে পড়ে যায় যে আসলে যোজনীটাই কি আসলে যোজ্যতা ইলেকট্রন। আসলে তা নয়, যোজ্যতা ইলেকট্রন আলাদা একটা টপিক, যোজনী আলাদা একটা টপিক। ধরো সাপোজ আমি যদি এখানে চিন্তা করি সালফার মৌলটা, সালফারের পারমাণবিক সংখ্যা হচ্ছে 16 আমরা জানি। তাহলে সালফারের গঠনটা যদি আমরা একটু আঁকি, দেখো প্রথমে আমরা একটু সালফারের গঠনটা যদি একটু আঁকার ট্রাই করি। দেখো প্রথমে আমরা কি লিখবো বলো, সালফারটা লিখলাম, ঠিক আছে। তারপর সালফারের কয়টা কক্ষপথ হবে, ইলেকট্রন বিন্যাস অনুসারে প্রথম কক্ষপথে থাকবে কয়টা, 2টা। তারপরের কক্ষপথে কয়টা থাকবে বলো, তারপরের কক্ষপথে থাকবে হচ্ছে 8টা। তাহলে 8টা আর 2টা কয়টা হলো, 10টা। তারপর আরো তো ইলেকট্রন আমাদের বাকি থাকে, তাই না? সেই ইলেকট্রন গুলো আমরা কি করব, আমরা দিতে হবে আমাদের এখানে, তাই না? তাহলে দেখো প্রথম কক্ষপথে আমি 2টা ইলেকট্রন দিলাম, এখানে একটা, এখানে একটা, ঠিক আছে। তারপরে কক্ষপথে কয়টা দিব ইলেকট্রন, 8টা, তাই না? এখানে 2টা, 2টা 4টা, 6টা, আর 2টা 8টা, ঠিক আছে, তাই না? তাহলে 8টা ইলেকট্রন এখানে দিয়ে দিলাম, 10টা হয়ে গেল, আরো বাকি 6টা, তাই না? তাহলে দেখো 6টা, বাকি 6টা যদি আমরা একটু দিয়ে দিই তাহলে কেমন দাঁড়ায় চিত্রটা, চিত্রটা আশা করি যে এরকম দাঁড়াবে, তাই না? এরকম। তাহলে দেখো যোজ্যতা ইলেকট্রনটা কি, আমি কিন্তু এখনো তোমাকে বলিনি সেটা। যোজ্যতা ইলেকট্রনটা হচ্ছে কোন পরমাণুর সর্বশেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকে, সেই কয়টি ইলেকট্রন হচ্ছে তার যোজ্যতা ইলেকট্রন। দেখো তাহলে এখানে যোজ্যতা ইলেকট্রন কত হবে, দেখো সালফারের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন রয়েছে, 6টা ইলেকট্রন রয়েছে। সো সালফারের যোজ্যতা ইলেকট্রন কত, তাহলে 6। তাহলে আমরা যদি এখানে লিখি সালফারের যোজ্যতা ইলেকট্রন, যোজ্যতা ইলেকট্রন, যোজ্যতা ইলেকট্রন কত হবে বলো, যোজ্যতা ইলেকট্রন হবে হচ্ছে 6। সালফারের যোজ্যতা ইলেকট্রন কত হবে, 6, ঠিক আছে। অর্থাৎ সালফারের যোজ্যতা ইলেকট্রন 6টি, 6টি, ঠিক আছে, 6টি। তাহলে আমরা যোজ্যতা ইলেকট্রনটা কি বুঝতে পারলাম না, আশা করি বুঝতে পারছি যে যোজ্যতা ইলেকট্রনটা কি জিনিস। তারপরের টপিক রয়েছে তোমাদের যেটার মধ্যে কনফিউশনটা হয়, সেটা হলো যোজনীর সাথে যোজ্যতা ইলেকট্রনের। আমি এর পরবর্তী টপিকে লিখেছি যোজনী, যোজনীকে আমরা যোজ্যতাও বলতে পারি। তাহলে যোজ্যতা ইলেকট্রন আর যোজ্যতা দুইটা কিন্তু আলাদা জিনিস, এটা মাথায় রাখো শুধু। তারপর দেখো আমরা একটু আগে আমরা কিসের গঠন দেখেছি, সালফারের না? আমরা একটু আবার সালফারটাকে এঁকে নেই। দেখো সালফারের প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তারপর কি তৃতীয় কক্ষপথ, তারপর তৃতীয় কক্ষপথ, ঠিক আছে। তাহলে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ। তাহলে আমরা প্রথম কক্ষপথে কয়টা জানি ইলেকট্রন, 2টা। দ্বিতীয় কক্ষপথে কয়টা, 2টা, 2টা 4টা, 6টা, আর 2টা 8টা, তাই না? আচ্ছা 8টা হইলো ইলেকট্রন। তারপরে কক্ষপথে কয়টা থাকে, 6টা, তাই না? 6টা, 6টা। তাহলে তার যোজ্যতা ইলেকট্রন আমরা জানি হচ্ছে 6টা। তাহলে তার যোজনী কয়টা হবে? একটা জিনিস মাথায় রাখবা, প্রত্যেকটা পরমাণুই চায় তার কাছের যে নিষ্ক্রিয় গ্যাসটি রয়েছে, সেই নিষ্ক্রিয় গ্যাসের মতো তার যেন ইলেকট্রন বিন্যাসটা হয়। এখন সেটা হইলে লাভ কি, মনে রাখবা নিষ্ক্রিয় গ্যাস যারা আছে তারা প্রকৃতির মধ্যে মুক্তভাবে বিচরণ করতে পারে। সো প্রত্যেকটা মৌলই চায় যে প্রকৃতিতে মুক্তভাবে কি করতে, বিচরণ করতে। সো প্রত্যেকটা মৌল কি চাইবে, তার
কাছের কোনো নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর ইলেকট্রন বিন্যাস গ্রহণ করতে বা পরমাণুর ইলেকট্রন বিন্যাস হইতে যাবে, তাই না? তাহলে সেটা কিভাবে হইতে পারে? মনে রাখবা, নিষ্ক্রিয় গ্যাসদের সর্বশেষ ইলেকট্রন যে কক্ষপথগুলোতে রয়েছে বা যে কক্ষপথে রয়েছে, সেই কক্ষপথে সর্বশেষ যে কক্ষপথটি থাকবে, সেই কক্ষপথে ইলেকট্রন সংখ্যা সর্বাধিক হবে। কিরকম সর্বাধিক? আমরা জানি প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2টা ইলেকট্রন সর্বোচ্চ। দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে 18টা, এইভাবে, তাই না? তার মানে কোনো একটা মৌল যদি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়, তাহলে সর্বাধিক যতগুলো ইলেকট্রন আছে সেই কয়টা ইলেকট্রন তার সেই সর্বশেষ কক্ষপথে থাকতে হবে। তাহলে আমরা দেখো, প্রথম কক্ষপথে জানি 2টা লাগে, 2টা আছে। দ্বিতীয় কক্ষপথে 8টা লাগে, 8টা আছে। তৃতীয় কক্ষপথে তো 18টা লাগে। ঠিক আছে, এখন 18টা তো অর্জন করা সম্ভব নয়, তাই না? তৃতীয়টা থেকে 18টা অর্জন করা সম্ভব নয়। তাহলে আমরা কি করব? মনে রাখবো, এই শুধুমাত্র এই স্পেশাল কেসের ক্ষেত্রে যে তৃতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন, এইটা মনে রাখবো যে তৃতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন যদি হয়, তাহলে আমরা কি করতে পারবো? নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারবো। সো সালফারও তো চাইবে যে তার কক্ষপথটা পূর্ণ থাকুক, অষ্টক পূর্ণ থাকুক, তাই না? তাহলে অষ্টক পূর্ণ মানে কি? 8টা পূর্ণ থাকা। তাহলে দেখো, তার শেষ কক্ষপথে কয়টা আছে? 6টা। আরো 2টা তার লাগবে না। তাহলে যেই কয়টা গ্রহণ করার মাধ্যমে বা যেই কয়টা ত্যাগ করার মাধ্যমে তার কক্ষপথ গুলা পূর্ণ হয়, কি কি পূর্ণ হয়? একটা হলো দ্বিত্বপূর্ণ, আর একটা হলো অষ্টক পূর্ণ। ঠিক আছে, দ্বিত্বপূর্ণ কোনটা? প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন থাকা। আর অষ্টক পূর্ণ কোনগুলা? প্রত্যেকটা কক্ষপথে, মানে শেষ যে কক্ষপথটা থাকবে সেই কক্ষপথে 8টা ইলেকট্রন থাকা। তাহলে তার 8টা ইলেকট্রন হইতে আর কয়টা লাগবে? 2টা। তাহলে যোজনী মানেই হচ্ছে যে কয়টি ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে অষ্টক পূর্ণ হবে বা যে কয়টা ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে তার দ্বিত্বপূর্ণ হবে। এখন গ্রহণ করার মাধ্যমে এটা হইতে পারে, আবার ত্যাগ করার মাধ্যমেও এটা হইতে পারে। ত্যাগ করার মাধ্যমে যদি তার অষ্টক পূর্ণ হয়, তাহলে সেটাই হবে তার যোজনী। তাহলে এখানে তার কয়টা গ্রহণ করলে অষ্টক পূর্ণ হচ্ছে? 2টা। তাহলে সালফারের যোজনী কত? সালফারের যোজনী এখানে 2। এখন একটা জিনিস এখানে তোমার বুঝতে হবে, সালফার কিন্তু পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। কিভাবে প্রদর্শন করে সেটা দেখবো আমরা। আপাতত এখান থেকে যোজনীটা বুঝছো কিনা দেখো। আচ্ছা, যোজনী যদি বুঝে থাকো, তার পরের টপিক দেখো কি। তার পরের টপিকই আছে হচ্ছে আমাদের সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, ব্যাখ্যা করো। আচ্ছা, সালফারের আমরা ইলেকট্রন বিন্যাসটা ফার্স্টটা করি। দেখো, সালফার 16, তাই না? ইলেকট্রন বিন্যাস আশা করি সকলেই পারো। তাহলে হচ্ছে 1s2 2s2 2p6, কত হইলো এখানে? 10। তারপর 3s2 3p4, তাই না? তাহলে এইটা হচ্ছে সালফারের ইলেকট্রন বিন্যাস। এটা হচ্ছে কিসের ইলেকট্রন বিন্যাস? সালফারের ইলেকট্রন বিন্যাস, তাই না? আচ্ছা, সালফারের ইলেকট্রন বিন্যাসটা একটা জিনিস তোমাদেরকে আমি একটু বলে দেই। এই যে আমরা sp লিখতেছি, এগুলো কিন্তু উপশক্তি স্তর। সো উপশক্তি স্তরের মধ্যেও কিন্তু কিছু ঘর থাকে। যেরকম s এর ঘর সংখ্যা কয়টা? s এর ঘর সংখ্যা হচ্ছে 1টা। s এর মধ্যে কয়টা ঘর থাকবে? 1টা। p এর মধ্যে কয়টা ঘর থাকবে? 3টা। কয়টা? 3টা। 3টা ঘর। তারপর ডি এর মধ্যে কয়টা থাকবে? 5টা। এই ডি পর্যন্ত জানলেই হয়, পরে আর লাগে না। 1 2 3 4 5। হ্যাঁ, ঠিক আছে। এগুলো হচ্ছে কি ঘর সংখ্যা। এগুলো তোমরা যখন কোয়ান্টাম সংখ্যা পড়বা বড় ক্লাসে উঠে বা এই ক্লাসে যদি পড়ে থাকো এই শ্রেণীতেও, তাহলেও কি তুমি পেরে যাবে। কোয়ান্টাম সংখ্যার মধ্যে এগুলো আছে। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বলতে একটা কোয়ান্টাম সংখ্যা আছে, বা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বলতে একটা কোয়ান্টাম সংখ্যা আছে, সেখানে এটার ধারণা দেওয়া হয় আর কি। আপাতত মনে রাখো, এস এর ঘর 1টা, পি এর ঘর 3টা, ডি এর ঘর কয়টা? 5টা। কিভাবে মনে রাখবা? এস এর মধ্যে ইলেকট্রন সর্বোচ্চ কয়টা আটে? 2টা। তাহলে 2টার জন্য একটা ঘর। তারপর পি এর মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন কয়টা আটে? 6টা। 6টার জন্য তাহলে কি হবে? তার অর্ধেক। 2টার অর্ধেক একটা ঘর। 6টার অর্ধেক কয়টা? 3টা। তারপর ডি এর মধ্যে ইলেকট্রন আটে হচ্ছে 10টা। তাহলে 10টার জন্য তার অর্ধেক, মানে 5টা ঘর হবে। এইটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? তাহলে দেখো, আমরা যদি একটু চিন্তা করি এইখানে সাধারণ ক্ষেত্রে, এইখানে দেখো তো, আমরা যদি একটু চিন্তা করি, এস এর মধ্যে ঘর কয়টা? 1টা। পি এর জন্য ঘর কয়টা? 3টা। এখানে কিন্তু এই যে 3 4, এই যে 1 2 3 4 আছে না, এগুলা ম্যাটার করে না। লাস্টে একটা হিসাব করবো আমরা। জাস্ট পি এর জন্য কয়টা ঘর? 3টা ঘর। দেখো,
এস এর মধ্যে কয়টা ইলেকট্রন আছে? দুইটা। ইলেকট্রন গুলাকে এইভাবে আমরা প্রকাশ করি, একটা ইলেকট্রন এইভাবে দিলে আর একটা ইলেকট্রন এইভাবে দিতে হয়। দেখো এস এর মধ্যে দুইটা ইলেকট্রন না, এই যে দুইটা ইলেকট্রন আমি দিয়ে ফেললাম। এখন পি এর মধ্যে কয়টা ইলেকট্রন? চারটা। প্রথমে আমার এইভাবে দিতে হবে, 3 ঘরেই দিতে হবে। 3টা ঘরে দিলাম, কত হলো? 3টে ইলেকট্রন গেল। কয়টা আছে ইলেকট্রন? 4টা। পি এর মধ্যে কয়টা ইলেকট্রন? 4টা। তোমরা তো ইলেকট্রন বিন্যাস পারো আশা করি। তাহলে 4টে ইলেকট্রন, আরেকটি ইলেকট্রন আসে যে প্রথমটাতে ঢুকবে। তাহলে দেখো তো তার কয়টা অযুগ্ম ইলেকট্রন আছে? 2টা। তাহলে তার যোজনী কত? 2। তুমি সিম্পলি যদি যোজনী বের করতে চাও, যে স্যার তো একটু আগে বললো যে কয়টা গ্রহণ করলে বা কয়টা ত্যাগ করলে, যে কয়টা গ্রহণ করবে বা যে কয়টা ত্যাগ করবে সেটাই হচ্ছে তার যোজনী, বা গ্রহণ করে বা ত্যাগ করে যদি তার অষ্টক পূর্ণ হয় তাহলে সেটাই হচ্ছে তার যোজনী, তাই না? তাহলে তুমি সেটা যদি মনে না রাখতে পারো তাহলে এইভাবে করবা, যে দেখো এরকম ঘর করে নিলে যে কয়টা অযুগ্ম ইলেকট্রন, অযুগ্ম মানে সে জোড়া ছাড়া, দেখো তার মধ্যে কি জোড়া আছে? দুইজনের মধ্যে নাই, তার মানে তার অযুগ্ম ইলেকট্রন কয়টা? 2টা। তাহলে তার যোজনী কত? 2। এখানে তার যোজনী কত? 2। এখানে তার যোজনী 2। এখানে তার যোজনী হচ্ছে 2। এখন সালফারকে যদি আমরা উত্তেজিত করি বা এক্সাইটেড করি তাহলে কি হবে বলো? একটু যদি আমরা দেখার ট্রাই করি তখন কি হবে? এখানে 1s2 থাকবে, 2s2 থাকবে, 2p6 থাকবে, এই পর্যন্ত ঠিক। তারপর 3s লিখলাম, 3p লিখলাম। আমি ইলেকট্রন গুলা লিখলাম না, আগে আমি ঘরগুলো আঁকি। এখানে একটা ঘর, এখানে কয়টা ঘর? 3টা, তাই না? 1 2 3টা ঘর। তাহলে দেখো এখানে এখানে ইলেকট্রন আমি তাকে কি করতেছি? উত্তেজিত করতেছি। উত্তেজিত করা মানে কি? একটা ইলেকট্রন সে কি করবে? সে বাহিরে পাঠাই দিবে। কি করবে? বাহিরে পাঠাই দিবে। আমি একটু এটাকে এই পাশে নিয়ে আসি, একটু জাস্ট জায়গাটা আমি করে নেই। হ্যাঁ, তাহলে দেখো এই যে এখানে উত্তেজিত করা মানে কি? তার যে জোড়ার ইলেকট্রনটা আছে সেইটা সে অযুগ্ম করে ফেলবে। তাহলে এই জোড়ার মধ্যে প্রথমে তো আসতে পারবে না, আগে এই জোড়া ভাঙবে, তার মানে এই জোড়া যা আছে তাই থাকবে। তাহলে এইখানে যদি আমি একটা ইলেকট্রন দিই, প্রথমে এই যে একটা ইলেকট্রন দিলাম, কিন্তু এখানে ইলেকট্রন কয়টা থাকার কথা? 4টা। আর একটা বাকি না। এই যে তাকে উত্তেজিত করছো, উত্তেজিত করার ফলে সে কি হয়েছে? সে রাগ করে তারপরের অরবিটাল কি 3d, ডি এর জন্য কয়টা ঘর? 5টা ঘর না? 1 2 3 4, 5টা ঘর। সে কি করছে? রাগ করে এই ইলেকট্রনটা নিয়ে এসে এখানে বসাই দিছে, যে তোমরা আমাদের জোড়া দরকার নাই, আমরা আলাদাভাবে থাকবো। আমরা কিভাবে থাকবো? আলাদাভাবে থাকবো, ঠিক আছে? তাহলে এখানে আলাদাভাবে থাকলে এগুলো হচ্ছে কি? অযুগ্ম ইলেকট্রন বা জোড়া ছাড়া ইলেকট্রন। তাহলে এস এর মধ্যে কয়টা? 2টা। পি এর মধ্যে কয়টা? 3টা। ডি এর মধ্যে একটা চলে গেছে, তাই না? তাহলে এরকম ইলেকট্রন বিন্যাস যখন অর্জন করছে তখন তার যোজনী কত? দেখো তো অযুগ্ম কয়টা? 1 2 3 4। এখানে তার যোজনী কত? 4 না? এখানে তার যোজনী কত? 4, তাই না? তাহলে যোজনী আমরা এখানে কত পাইলাম? এখানে যোজনী পেয়েছি আমরা 2। এখানে কত পেয়েছি? 4। এরপর আমরা যদি আরেকটু এক্সাইটেড করি তাকে, সালফারটাকে আরেকটু এক্সাইটেড করলাম, তাই না? আরেকটু এক্সাইটেড করলে কি হবে? আবার জোড়া ভাঙবে। এক্সাইটেড করা মানেই হচ্ছে জোড়া ভাঙা। তাহলে এখানে দেখো 1s2 2s2 2p6 3s2 সরি 3s দিলাম, 3p দিলাম, 3d ছিল 3dটা দিয়ে দিলাম। এস এর মধ্যে কয়টা ঘর? একটা ঘর। পি এর মধ্যে কয়টা ঘর? 3টা ঘর। 1 2। ডি এর মধ্যে কয়টা ঘর? 5টা, তাই না? তাহলে 1 2 3 4। তাহলে দেখো এখানে কি ছিল? আগে যা ছিল তাই। তাহলে এইখানে একটা জোড়া আছে না, এক্সাইটেড করছো, এইটাও এখন ভাঙবে। এখানে প্রথমে একটা হবে, আগে যা যা ছিল তাইতেই হবে এখন। এই যে এখান পর্যন্ত গিয়েছিল, তাই না? এখন সে কি করবে? তাকে আবার উত্তেজিত করছো বা রাগাই দিছো। তুমি কি করছো? রাগাই দিছো। এখন সে কি করবে? রাগে এই ঘর থেকে এই ঘরে চলে আসবে। এই যে তার জোড়াটা ভেঙে এখানে চলে গেল। তাহলে এখানে কি হবে? 3s1 3p3 3d2 এরকম হয়ে যাবে, তাই না? তাহলে দেখো তো এখানে অযুগ্ম ইলেকট্রন কয়টা? 1 2 3 4 5 6। অর্থাৎ তার যোজনী এখানে কত বলো? এখানে তার যোজনী হচ্ছে, এখানে তার যোজনী কত বলো? এখানে তার যোজনী হচ্ছে 6, ঠিক আছে? এখানে অযুগ্ম ইলেকট্রন কয়টা? দেখো আবার গুনতেছি, 1 2 3 4 5 6। অযুগ্ম ইলেকট্রন যে কয়টা, যোজনী সেটা। দেখো সালফারের কি যোজনী পরিবর্তনশীল না? পরিবর্তন হয়েছে না এখানে যোজনী? এইভাবেই তুমি ব্যাখ্যা দিবা। পরীক্ষা যদি আসে সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে ব্যাখ্যা করো, এভাবে ইলেকট্রন বিন্যাস দিয়ে যেভাবে আমি একে দেখাই দিছি সেভাবে লিখবা। কি লিখবা? এখানে সালফারের অযুগ্ম ইলেকট্রন কয়টা?
4টা, অতএব সালফারের যোজনী এখানে 4। তারপরে এটা দেখাবা এখানে সালফারের অযুগ্ম ইলেকট্রন কয়টা? 6টা, অতএব সালফারের যোজনী এখানে কত? 6। এভাবে দেখাই দিবা, ঠিক আছে? পারবা না? আশা করি পারবা, একটু জাস্ট মনোযোগ দিয়ে দিলেই পেরে যাবা। তারপর দেখো যৌগমূলক, যৌগমূলক অনেকগুলো আছে, বাট এইখানে কিছু যৌগমূলক নিয়ে আমি আলোচনা করবো, ঠিক আছে? দেখো এই যৌগমূলক, এগুলো হচ্ছে যৌগমূলক। কেমনে বুঝবা? যৌগমূলকের চার্জ থাকবে এভাবে সাইডে, এভাবে কি থাকবে? চার্জ থাকবে। এবং যৌগ, যৌগ কথার মানে কি? একের অধিক মৌল থাকবে। তাহলে নাইট্রোজেন একটা মৌল, হাইড্রোজেন 4টা মৌল, 5টা মৌল না? তাহলে 5টা মৌল, একের অধিক মৌল থাকবে, এই জন্য তাকে কি বলবো? আমরা যৌগ বলবো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে যৌগমূলকের যোজনী আমরা নির্ণয় করবো। যৌগমূলকের যোজনী, যৌগমূলকের যোজনী আমরা কিভাবে নির্ণয় করতে পারবো? তার চার্জ সংখ্যাই হচ্ছে তার যোজনী। তাহলে এখানে চার্জ কয়টা আছে? একটা। প্লাস মানে কি? একটা না? তাহলে তার যোজনী কত? যোজনী হচ্ছে 1। তার যোজনী কত? 2 মাইনাস মানে 2টা, তার মানে কি? তার যোজনী 2, তার যোজনী 2। তারপর তার যোজনী কত? 3, তাহলে তার যোজনী কত হবে? 3 হবে। এভাবে আমরা যৌগমূলকের যোজনী বের করতে পারি। মনে রাখবা যৌগমূলকের ক্ষেত্রে তার চার্জ সংখ্যাই হচ্ছে তার যোজনী। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তারপর দেখো আণবিক সংকেত ও গাঠনিক সংকেত। এইটা বুঝার আগে আমরা একটু একটা জিনিস বুঝে আসি, সেটা হচ্ছে তোমাদের অনেক পরের পড়া, তারপর আমি একটু পরে পড়াই দিচ্ছি। সেটা হলো জৈব যৌগের পড়া, অ্যালকেন। অ্যালকেনটা জাস্ট পড়ো তাহলেই হবে, এখানে আর অন্যগুলো আসে না, আসলে অ্যালকেনটাই আসবে। অ্যালকেন হচ্ছে একটা হাইড্রোকার্বন। অ্যালকেন হচ্ছে একটা কি কার্বন বলো? হাইড্রোকার্বন। কি কার্বন? হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন কারা? হাইড্রোজেন এবং কার্বন দিয়ে যে মৌলগুলো গঠিত হয় তাদেরকে আমরা বলি হাইড্রোকার্বন। কি বলি? হাইড্রোজেন এবং কার্বন দিয়ে যে মৌলগুলা বা যে যৌগগুলা গঠিত হয় সেগুলোকে আমরা কি বলি? হাইড্রোকার্বন। তাহলে কোন হাইড্রোকার্বন গুলা অ্যালকেন? অ্যালকেন হচ্ছে কার্বন এবং কার্বন, 2টা কার্বনের মধ্যে যদি একক বন্ধন থাকে। কি বন্ধন আছে এখানে দেখো তো? একক বন্ধন না, অর্থাৎ একটা বন্ধন। একক বন্ধন থাকলে তাদেরকে আমরা বলি কি? অ্যালকেন। কি বলি? অ্যালকেন। মনে থাকবে? তাদেরকে আমরা কি বলি? অ্যালকেন বলি। তাহলে অ্যালকেন আমরা চিনে ফেললাম। এখন দেখো অ্যালকেনকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব? নামের শেষে এন কথাটা থাকবে, এন। এন দেখো এখানে মিথেন, এন কথাটা লাস্টে আসতেছে না? মিথেন, প্রোপেন, এন কথাটা আসতেছে, অর্থাৎ তারা অ্যালকেন। অ্যালকেন এবং তাদের বৈশিষ্ট্যটা কি? তারা হাইড্রোজেন এবং কার্বন থাকবে। যদি কার্বন একের অধিক থাকে, অর্থাৎ একটার চাইতে বেশি থাকে, তাহলে তাদের মধ্যে একক বন্ধন থাকবে, তাই কিনা? এটা আমরা বুঝে গেলাম। তাহলে মিথেন কিভাবে আমরা প্রকাশ করব? একটা কার্বন থাকলে, এক কার্বন বিশিষ্ট, এক কার্বন থাকলে, এক কার্বন বিশিষ্ট অ্যালকেনকে আমরা নামের শেষে নামের প্রথমে বসবে হচ্ছে মিথ। এক কার্বন যদি থাকে তাহলে নামের প্রথমে বসে হচ্ছে মিথ। 2 কার্বন থাকলে, 2 কার্বন থাকলে নামের প্রথমে বসে হচ্ছে ইথ। 3 কার্বন থাকলে নামের প্রথমে কি বসে? নামের প্রথমে বসে হচ্ছে প্রোপ, প্রোপ। 4 কার্বন থাকলে বসে কি? বিউট। 5 কার্বন থাকলে কি বসে? 5 কার্বন থাকলে পেন্ট। 6 কার্বন থাকলে হচ্ছে হেক্স, নামের প্রথমে বসবে হচ্ছে হেক্স। 7 কার্বন থাকলে বসবে হচ্ছে হেপ্ট। 8 কার্বন থাকলে হচ্ছে অক্ট। এতটুকু। আচ্ছা, এতটুকু আমরা বুঝে ফেললাম। এইটুকু মনে রাখলে না আপাতত, পরবর্তীতে তোমরা যখন ওই চ্যাপ্টার পড়বা জৈব যৌগের তখন আরো লাগবে, আপাতত এতটুকু মনে রাখো। তাহলে 1 কার্বন থাকলে মিথ, মিথ এন, নামের শেষে কি যুক্ত হয়? এন, তাহলে এটা হচ্ছে অ্যালকেন, মিথ এন। তাহলে এখানে কার্বন কয়টা হবে? একটা। অ্যালকেনের একটা সাধারণ সংকেত আছে। সাধারণ সংকেতটা কি? মানে প্রত্যেকটা অ্যালকেন এটা মাইনা চলে। সাধারণ সংকেত, সাধারণ সংকেতটা হচ্ছে CnH2n+2। তাহলে দেখো আমরা এখানে যদি বুঝি এন হচ্ছে কার্বন সংখ্যা, এন হচ্ছে এখানে কি সংখ্যা? কার্বন সংখ্যা, কার্বন সংখ্যা। তাহলে এখানে যদি আমরা একটু বোঝার ট্রাই করি, দেখো নামের প্রথমে আছে মিথ, মিথ মানে কার্বন কয়টা? এখানে একটা কার্বন। লাস্টে কি আছে? এন, এন মানে সে অ্যালকেন। তাহলে কার্বন সংখ্যা এখানে কত? মিথেনের বেলায় 1, কারণ নামের প্রথমে মিথ আছে।
কার্বন সংখ্যা 1, তাহলে এখানে n এর জায়গায় 1 বসাও, C2 ইন্টু n 1 প্লাস 2, তাহলে C1H 2 একে 2 প্লাস 2 4। এই যে 1টা আছে না, কোন সংখ্যার সাইডে 1 থাকলে আমরা লিখি কোন সময়, আমরা কি যে এরকম ভাবে লিখি, ধরো H2O 1, এটা লিখি আমরা এরকম ভাবে লিখি না। তার মানে যেটার সাইডে 1 থাকে অর্থাৎ একটি থাকে সেটা আমরা লিখি না, তাহলে 1টা আমরা দূর করে কি লিখতে পারবো, CH4। এই যে সংকেতটা পাইলাম সেটাকে আমরা বলবো আণবিক সংকেত। কি সংকেত? আণবিক সংকেত। আচ্ছা, প্রোপেন একটা বের করি। প্রোপ মানে কয়টা কার্বন? 3টা। n লাস্টে আছে মানে কি, সেটা অ্যালকেন। তাহলে কার্বন সংখ্যা এখানে কত? 3 বসাও, এই সূত্রতে বসাও, n এর জায়গায় 3 বসাও, 3H2 ইন্টু 3 প্লাস 2, তাহলে কত হচ্ছে এখানে C3H, 3 দুগুণে 6 আর 2 8। এটা হচ্ছে প্রোপেনের সংকেত। তাহলে মিথেনের সংকেত কি পাইলাম আমরা? CH4, আর প্রোপেনের সংকেত পেয়েছি আমরা C3H8, এইটুকু আমরা পাইছি। ঠিক আছে, তাহলে এইটুকু যদি আমরা পাই, এগুলো হচ্ছে তার আণবিক সংকেত। কি সংকেত? আণবিক সংকেত। তাহলে তার গাঠনিক সংকেতটা কিরকম হবে? আমরা সকলেই জানি কার্বনের যোজনী কত? 4। কার্বনের যোজনী কয়টা? 4। কেন 4? কারণ কার্বন 4টি ইলেকট্রন গ্রহণ করতে পারে, চাইলে ছাড়তেও পারে। ঠিক আছে, তাহলে কার্বনের যোজনী কত? 4। তাহলে 4 হলে তার হাত কয়টা? 4টা, তাহলে কার্বনের হাত 4টা দাও। হাইড্রোজেনের হাত কয়টা? 1টা, কারণ হাইড্রোজেনের যোজনী কত? 1, তার একটা ইলেকট্রন থাকে, আরেকটা চাইলে সে গ্রহণ করতে পারে, তাই না? হাইড্রোজেনের ইলেকট্রন কয়টা? 1টা, তাহলে তার ইলেকট্রন সে একটা গ্রহণ করতে পারে। গ্রহণ করলে তার দ্বিত্ব পূর্ণ হবে, প্রথম কক্ষপথটা পূর্ণ হয়ে যাবে। তাহলে সে কি করবে? একটা নিষ্ক্রিয় গ্যাসের কি লাভ করবে? ইলেকট্রোবিন্যাস লাভ করবে। তাহলে তার যোজনী কত? 1। হাইড্রোজেনের যোজনী 1, তার মানে হাইড্রোজেনের হাতও 1টা। এখানে কয়টা হাইড্রোজেন আছে? 4টা, তাহলে 4টা হাইড্রোজেনের প্রত্যেকের হাত কয়টা করে? 1টা করে। দেখো, প্রত্যেকটা হাইড্রোজেনের হাত 1টা করে, কার্বনের হাত কয়টা? 4টা। এইটা হচ্ছে মিথেনের একটা সংকেত। এই সংকেতটার নাম হচ্ছে গাঠনিক সংকেত। কি সংকেত? গাঠনিক। এখন আসো প্রোপেন। প্রোপেনে কার্বন কয়টা? 3টা। আগে 3টা কার্বন লিখো। আচ্ছা, এটা আমি একটু সরাই দেই। দেখো, এখানে আমরা একটু লিখি, হ্যাঁ, একটু সুন্দর করে লিখি। প্রোপেনে কার্বন কয়টা? 3টা, তাই কিনা? কার্বন 3টা, এবং প্রত্যেকটা কার্বনের হাত হচ্ছে 4টা করে। তাহলে এই কার্বনের আগে 4টা হাত দাও, 1 2, এই যে দেখো 4টা হাত। এই কার্বনেরও কয়টা হাত? 4টা। তাহলে এই কার্বনের হাত হচ্ছে 1টা 2টা, এখানে আরেকটা চলে গেছে 3টা 4টা, এখানে একটা চলে গেছে তার হাত, তার মানে আরো 3টা বাকি। এখন অনেকে বলবো, স্যার তাদের মধ্যে 2টা টান দিলাম না কেন? তার হাত যে কয়টা আছে সব কয়টা এখানে দিয়ে দিতাম দুইজনের মধ্যে। আমি কি বলছি? অ্যালকেনের মধ্যে কার্বন আর কার্বনের মধ্যে কয়টা বন্ধন থাকে? 1টা। দেখো, প্রত্যেকটা কার্বন 1টা করে বন্ধন না? বন্ধন। এখন হাইড্রোজেন কয়টা? 8টা, তার মানে 8টা হাইড্রোজেনের হাত কয়টা হবে? 8টা। তাহলে বসায় দাও, 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, 8টা হাইড্রোজেন হয়েছে। তাহলে এটা হচ্ছে কি? প্রোপেনের গাঠনিক সংকেত। এগুলো কিন্তু পরীক্ষায় আসে, একটু জাস্ট দেখে যাও, হয়ে যাবে। ঠিক আছে, আশা করি হয়ে যাবে, একটু জাস্ট দেখে যাও। ঠিক আছে, তারপরেরটা দেখো। তারপরে আছে হচ্ছে আমাদের নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস তোমরা সকলেই জানো, পর্যায় সারণীর গ্রুপ 18 হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস কারা? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, অর্গানিজম। হিলিয়ামের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? 2টা। নিয়নের কয়টা? 8টা। আর্গনের কয়টা? 8টা। ক্রিপ্টনের কয়টা? 8টা। জ্যাননের কয়টা? 8টা। তারপর রেডনের কয়টা? 8টা। অর্গানিজমের কয়টা? 8টা। প্রত্যেকের 8টা থাকে, শুধু হিলিয়ামের থাকে 2টা করে শেষ কক্ষপথে ইলেকট্রন। এতটুকু তথ্য একটু যাই না রাখো। তারপর একটা দেখো, অ্যানায়ন ও ক্যাটায়ন। ক্যাটায়ন কারা? ধনাত্মক আধান বিশিষ্ট যে আয়ন। কিরকম? ধরো সোডিয়াম। সোডিয়াম কত? 11 না? তাহলে সোডিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? 1টা। কয়টা? 1টা। একটা ইলেকট্রন সে যদি ত্যাগ করে, মনে রাখবা, তুমি যদি ত্যাগ করো তাহলে কি হবে? তুমি পজিটিভ হবে না? কয়টা ত্যাগ করছে? 1টা, তাহলে প্লাস 1টা, তাই না? তাহলে এই যে ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়নটা আছে, সেটাকে আমরা কি বলবো? ক্যাটায়ন। অ্যানায়ন কারা? ধরো ক্লোরিন। ক্লোরিনের শেষ কক্ষপথে ইলেকট্রন থাকে 7টা, আরেকটা গ্রহণ করলে সে কি হয়ে যাবে? 8টা পূর্ণ হবে তার, তাহলে সে আরেকটা গ্রহণ করবে। কি করবে? আরেকটা গ্রহণ করবে। এই যে গ্রহণ করলো, গ্রহণ করে কি হবে? এই যে গ্রহণ করলে হয় মাইনাস, উল্টাটা। ত্যাগ করলে প্লাস, গ্রহণ করলে মাইনাস, তাই না? আচ্ছা, এই যে মাইনাস চার্জ বিশিষ্ট যে অ্যানায়নটা আছে, সরি মাইনাস চার্জ বিশিষ্ট যে আয়নটা আছে, উপরে চার্জ থাকলে সেটা আয়ন,
দেখো প্লাস থাকুক আর মাইনাস থাকুক সেটা আয়ন, তাহলে মাইনাস চার্জ যুক্ত যে আয়নটা আছে সেটাকে বলবো অ্যানায়ন, প্লাস চার্জ যুক্ত যে আয়নটা আছে সেটাকে বলবো আমরা ক্যাটায়ন। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তারপর দেখো আয়নিক বন্ধন, যে বন্ধনের মাধ্যমে ক্যাটায়ন ও অ্যানায়ন পরস্পরের সাথে যুক্ত থাকে তাকে আয়নিক বন্ধন বলে। অর্থাৎ একটা ক্যাটায়ন থাকবে, একটা অ্যানায়ন থাকবে। এখন আয়নিক বন্ধনের মধ্যে একটা বিষয় আছে, সেটা মাথায় রাখবা। ধাতু প্লাস অধাতুর মধ্যে এই বন্ধনটা গঠিত হয়, ধাতু প্লাস অধাতু। এখন ধাতু কোনগুলা? ধাতু হচ্ছে, মনে রাখবা, পর্যায় সারণীর গ্রুপ 1 ও গ্রুপ 2। আরো কিছু ধাতু আছে, আপাতত এগুলো মনে রাখো। গ্রুপ 1 ও গ্রুপ 2 এর মৌলগুলো হচ্ছে কি ধাতু। ঠিক আছে? অধাতু কোনগুলা? যেগুলো ওই যে গ্যাসীয় জাতীয় আছে, সোজা সোজা কথায় মনে রাখবা, যেগুলা গ্যাসীয়, যেরকম ক্লোরিন, ফ্লোরিন, অক্সিজেন, এগুলো হচ্ছে অধাতু। ক্লিয়ার? ধাতু আর অধাতুর মধ্যে যে বন্ধনটা থাকে সেটা হচ্ছে আয়নিক বন্ধন। ধাতু পজিটিভ চার্জ যুক্ত হবে এবং অধাতু কি হবে? নেগেটিভ চার্জ যুক্ত হবে। অর্থাৎ একজন ক্যাটায়ন হবে, একজন অ্যানায়ন হবে, তারপর দুজনে একটা বন্ধন গঠন করবে, সেটাকে আমরা কি বলবো? আয়নিক বন্ধন। তারপর একটা দেখো, এই যে NaCl হচ্ছে একটা আয়নিক যৌগ। সোডিয়ামটা কি ধাতু না? সোডিয়াম কি 1 নাম্বার গ্রুপের মৌল, তাহলে এটা একটা ধাতু। আর ক্লোরিন কি 2 নম্বর গ্রুপ 17, ক্লোরিন একটা গ্যাসীয় জাতীয়, তার মানে এটা একটা অধাতু। ধাতু আর অধাতুর মধ্যে এই বন্ধনটা গঠিত হয়। কিভাবে গঠিত হয়? একজন অ্যানায়ন হবে, আরেকজন কি হবে? ক্যাটায়ন। তাহলে দেখো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা আঁকি, সোডিয়ামেরটা দেখো, সোডিয়ামের কত? 11 না? আমরা যদি আঁকি একটু, তারপরে কক্ষপথ দেখো, সোডিয়ামের কত? 11। তাহলে প্রথম কক্ষপথে সোডিয়ামের থাকবে 2টা, পরের কক্ষপথে থাকবে হচ্ছে 8টা। কয়টা? 8টা, তাই না? তারপরে কক্ষপথে কয়টা থাকবে? 1টা। তাহলে ক্লোরিনেরটা কেমন হবে একটু দেখো তো। ক্লোরিনেরটা এরকম হবে না? ক্লোরিনের প্রথম কক্ষপথে থাকবে 2টা, পরের কক্ষপথে 8টা, পরের কক্ষপথে 7টা, তাই কি না? তাহলে দেখো এখানে আমরা যদি একটু আঁকি সুন্দর করে, দেখো প্রথম কক্ষপথে 2টা, পরের কক্ষপথে 8টা, পরের কক্ষপথে 8টা, তারপরে কক্ষপথে কয়টা? 7টা। 2 4 6 7। এখন কি করবে? তার একটার জন্য অষ্টক পূর্ণ হচ্ছে না, তার একটা ছাইরা দিলে অষ্টক পূর্ণ হচ্ছে। ছাইরা দিলে তো এই কক্ষপথটাই থাকবে না, এর আগেরটা তো তার পূর্ণ, তাই না? সে কি করবে? অনেক দয়াশীল, সে একটা ইলেকট্রন তাকে দিয়ে দিবে। এখন যেটা দিল সেটা আমি ক্রস দিয়ে প্রকাশ করলাম। এখন সে যদি একটা দিয়ে দেয় তাহলে তার এই কক্ষপথটা কি থাকবে? থাকবে? থাকবে না। তাহলে তার চিত্রটা কেমন হবে? এই যে এরকম চিত্র হবে তার। সোডিয়াম, এখানে প্রথম কক্ষপথ, তারপরে দ্বিতীয় কক্ষপথ, এই যে দ্বিতীয় কক্ষপথ। প্রথম কক্ষপথে তার 2টা থাকবে, পরের কক্ষপথে কয়টা থাকবে? 8টা। এই যে তার অষ্টক পূর্ণ হয়ে গেল। ক্লোরিনের চিত্রটা পরে গ্রহণ করার পর কেমন হবে? দেখো ক্লোরিনের চিত্রটা হবে যে এরকম, Cl, এখানে 2টা, পরের কক্ষপথে কয়টা বলো? পরের কক্ষপথে হচ্ছে 8টা। পরের কক্ষপথে কয়টা বলো? 8টা। 8টা দিয়ে দিই আমরা। এই যে এখানে 2টা, এখানে 2টা। তারপরের কক্ষপথে কয়টা? তারপরেরটা তো 8টা, কারণ সে গ্রহণ করছে, তাই না? তারপরটা কি সে গ্রহণ করছে? এই যে 2টা, 4টা, 6টা, 8টা। এখানে যেটা গ্রহণ করছে সেটাকে আমি ক্রস দিয়ে প্রকাশ করলাম। তাহলে এগুলো হচ্ছে তার গ্রহণ করার পরের চিত্র, আর এগুলো হচ্ছে গ্রহণ করার সময়কার চিত্র। তাহলে এইভাবে কি একটা ধনাত্মক আয়ন সৃষ্টি হয়েছে না? সোডিয়াম একটা দিয়ে দিয়েছে মানে কি? সোডিয়াম প্লাস হয়েছে, দিয়ে দিলেই কি প্লাস। আর ক্লোরিন একটা গ্রহণ করছে মানে কি? মাইনাস হয়েছে। এই যে ধনাত্মক আয়ন অর্থাৎ ক্যাটায়ন, ধনাত্মক আয়নকে কি বলি? ক্যাটায়ন। ঋণাত্মক আয়নকে অ্যানায়ন। ক্যাটায়ন আর অ্যানায়ন সৃষ্টি করে কি তৈরি করছে? একটা বন্ধন তৈরি করছে না? তাহলে এটাকে আমরা কি বন্ধন বলবো? আয়নিক বন্ধন বলবো। তারপর একটা দেখো, সমযোজী বন্ধন। মনে রাখবা, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, দুইজন শেয়ার করবে ইলেকট্রন, শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় সেটাকে আমরা বলি সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন ঘটে হচ্ছে অধাতু আর অধাতুর মধ্যে, মানে 2টা গ্যাসীয় পদার্থের মধ্যে কি বন্ধন ঘটে? সমযোজী বন্ধন ঘটে। তাহলে অধাতু আর অধাতুর মধ্যে কি ঘটবে? সমযোজী বন্ধন ঘটবে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তারপর একটা দেখো, HCl সমযোজী যৌগ কেমনে? হাইড্রোজেন কি একটা অধাতু না? হাইড্রোজেন একটা গ্যাসীয় পদার্থ, তাহলে এটা একটা কি? অধাতু। তারপর ক্লোরিন কি? ক্লোরিন কি অধাতু না বলতো? ক্লোরিন একটা গ্যাসীয় পদার্থ, তাহলে ক্লোরিন হচ্ছে কি? একটা অধাতু। সমযোজী যৌগ কাদের মধ্যে হয়? সমযোজী বন্ধন কাদের মধ্যে হয়? সমযোজী বন্ধন হয় হচ্ছে অধাতু এবং অধাতুর মধ্যে। অধাতু এবং অধাতুর মধ্যে যে বন্ধন গঠিত হয় তারা বন্ধন গঠন করে কি যৌগ হবে? সমযোজী যৌগ হবে। তাহলে দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা কি জানি? হাইড্রোজেনের ইলেকট্রন কয়টা? একটা ইলেকট্রন না?
হাইড্রোজেনের ইলেকট্রন কয়টা? একটা, একটা ইলেকট্রন। তারপর ক্লোরিনের ক্ষেত্রে আমরা ইলেকট্রন কয়টা জানি দেখো তো? ক্লোরিনের ইলেকট্রন আমরা অনেকগুলো জানি না? কয়টা জানি বলো? ক্লোরিনের ইলেকট্রন আমরা জানি প্রথম কক্ষপথে 2টা, পরের কক্ষপথে কয়টা? 8টা। এরপরের কক্ষপথে কয়টা বলো? এরপরের কক্ষপথে হচ্ছে তার 7টা, তাই না? প্রথম কক্ষপথে 2টা, পরের কক্ষপথে 6টা, সরি 8টা, এরপরের কক্ষপথে হচ্ছে 7টা, তাই না? এই যে 7টা। এখন দেখো তাদের মধ্যে কি সমস্যাটা হয়েছে? তাদের মধ্যে সমস্যা হচ্ছে তার যদি প্রথম কক্ষপথটা পূর্ণ হইতে চায় তাহলে তার 2টা ইলেকট্রন লাগবে না? আছে কয়টা? একটা। তার যদি শেষ কক্ষপথটা পূর্ণ হইতে চায় তাহলে তার 8টা লাগবে অষ্টক পূর্ণ করতে গেলে। তাহলে তার আছে কয়টা? 7টা। তারও দরকার একটা, তারও দরকার একটা। তাহলে তারা কি করবে? ইলেকট্রন শেয়ার করবে। কি করবে? শেয়ার করবে। এই যে এরকম হয়ে যাবে, তারা শেয়ার করবে। এখন দেখো তো হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রন কয়টা? 2টা। ক্লোরিনের মধ্যে কয়টা? 2, 4, 6, এই যে 2টা, 8টা। তার মানে এরকম ভাবে শেয়ার করে তারা কি বন্ধন গঠন করবে? সমযোজী বন্ধন গঠন করবে, তাই না? তারপরেরটা দেখো। তারপরে আমরা একটু প্র্যাকটিস করব প্রবলেম, সেগুলো হচ্ছে এরকম। দেখো, এ এবং বি মৌল দ্বারা গঠিত যৌগের বন্ধন গঠন চিত্র সহ ব্যাখ্যা করো। তাহলে এখানে আমাদের এ এবং বি 2টা মৌল দেওয়া আছে। এ মৌলের ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে এটা, এবং পর্যায় বলা আছে 2 নাম্বার পর্যায়। মানে কি? এন এর মান কত? 2। এন এর মান কত? 2। তাহলে এন এর মান 2 থাকলে তুমি এখানে বসায় দেখো কত হয়। তাহলে এখান থেকে 1s2 2s2 2s2 2p5, তাই না? তাহলে 2p5 কত হচ্ছে এখানে? 5 আর 4 9। তার মানে কি ফ্লোরিন না এটা? এটা কি ফ্লোরিন? তারপর একটা দেখো চতুর্থ পর্যায়, মানে এন এর মান কত? 4। এনএস মানে 4s1 পর্যন্ত যাইতে হবে। তাহলে 1s2 2s2 2p6 3s2 4s1, সরি 3p6 4s1 3p6 4s1। তাহলে দেখো তো এখানে কত হচ্ছে? 10 12 18 19। 19 কি পটাশিয়ামের না? তাহলে 2টা মৌল আমরা পেয়ে গেছি। 2টার যৌগের বন্ধন গঠন চিত্র সহ ব্যাখ্যা করতে হবে। এই পটাশিয়াম কত নম্বর গ্রুপের মৌল? গ্রুপ 1। এটা কত নম্বর? ক্লোরিনের গ্রুপের না? গ্রুপ 17। তার মানে এটা হচ্ছে গ্যাসীয়, এটা হচ্ছে কি ধাতু। তাহলে ধাতু আর অধাতুর মধ্যে কি বন্ধন গঠিত হয়? আয়নিক বন্ধন। দেখো কিভাবে গঠিত হয়। ইলেকট্রন কি করবে? তারা দান করবে। তাহলে দেখো কে দান করবে? এই যে আমাদের পটাশিয়ামে দান করবে। কে দান করবে? পটাশিয়াম দান করবে। পটাশিয়াম দান করবে। দেখো কিরকম চিত্রটা হবে। প্রথম কক্ষপথে থাকবে হচ্ছে তার 2টা, পরের কক্ষপথে 8টা। কয়টা? 8টা। তারপরে কক্ষপথে কয়টা? 10টা হয়ে গেল। তারপরে কক্ষপথে কয়টা থাকবে? 8টা। 2 4 6 8। এরপরের কক্ষপথে থাকবে কয়টা? একটা। কয়টা থাকবে বলো? একটা। এই যে একটা দিয়ে দিলাম আমি, ঠিক আছে? তাহলে কত হলো? 8 আর 10, 10 আর 8 18 আর 1 19। তারপর ফ্লোরিনেরটা যদি আমরা আঁকি, ফ্লোরিনের কক্ষপথ কয়টা? 2টা। কয়টা কক্ষপথ? 2টা। তাহলে ফ্লোরিনের প্রথম কক্ষপথে থাকবে হচ্ছে 2টা, পরের কক্ষপথে থাকবে হচ্ছে 7টা। 7টার 2টা 9টা না? সে একটা ইলেকট্রন কি করবে? তাকে দান করবে। সে সেটা গ্রহণ করবে। গ্রহণ করার পর চিত্র কেমন হবে? তার এই কক্ষপথটা থাকবে না, এই যে তার এই কক্ষপথটা থাকবে না, আর তার এইখানে কি হয়ে যাবে? একটা ইলেকট্রন এসে বসে যাবে। তাহলে হয়ে যাবে, এটা হচ্ছে গ্রহণ করার পরের চিত্র। 4টা চিত্র দেখাই দিবা এখানে, ঠিক আছে? তাহলে এটা করতে পারবা না? একদম সুন্দরভাবে লিখে দিবা, আয়নিক বন্ধনের সংজ্ঞাটা লিখে দিবা, ঠিক আছে? পারবা না? আশা করি পারবা। এখানে কে পজিটিভ চার্জ হবে? এই যে পটাশিয়াম দান করতেছে, তার মানে পটাশিয়াম পজিটিভ। ফ্লোরিন কি গ্রহণ করতেছে না, তাহলে ফ্লোরিন নেগেটিভ। ক্লিয়ার? আশা করি করতে পারবা। তারপর একটা দেখো, এখানে দেওয়া আছে উদ্দীপক। উদ্দীপকের এ এবং বি মৌলের মধ্যে কোন ধরনের বন্ধন বিদ্যমান? দেখো এখানে প্রোটন কয়টা? একটা প্রোটন। 1p মানে একটা প্রোটন। প্রোটন সংখ্যা যা, পারমাণবিক সংখ্যা তা। তাহলে এখানে একটা প্রোটন মানে কি? হাইড্রোজেনের তো একটা প্রোটন থাকে, অর্থাৎ পারমাণবিক সংখ্যা এক কার? হাইড্রোজেনের। তাহলে এখানে 9টা প্রোটন মানে কি? তার পারমাণবিক সংখ্যা কত? 9। 9 পারমাণবিক সংখ্যা কার? ফ্লোরিনের না? তাহলে হাইড্রোজেন এবং ফ্লোরিন এই দুইটা কি অধাতু না? হাইড্রোজেনও গ্যাসীয়, ফ্লোরিনও গ্যাসীয়, তার মানে দুইটা অধাতু। তাহলে অধাতুদের মধ্যে কি বন্ধন গঠিত হয়? সমযোজী বন্ধন। তাহলে হাইড্রোজেনের প্রথম কক্ষপথে কয়টা থাকে ইলেকট্রন? একটা ইলেকট্রন, তাই না? কয়টা ইলেকট্রন থাকবে? একটা। তারপর ফ্লোরিনের কক্ষপথে প্রথম কক্ষপথে 2টা, পরের কক্ষপথে 7টা, তাই না? দেখো ফ্লোরিনের ইলেকট্রন গুলো আমি ক্রস চিহ্ন দ্বারা প্রকাশ করলাম। এখানে 2টা, তারপর একটা কয়টা? একটা 2টা 3টা 4টা
5টা 6টা, তারপরেরটা হচ্ছে কি 7টা, 7 আর 2 9, ঠিক আছে। তাহলে এইখানে কি হবে, তারা পরস্পরকে শেয়ার করবে, সমযোজী বন্ধনে কি হয় শেয়ার করে, এই যে দেখো তারা শেয়ার করে ফেলছে না একে অপরের সাথে ইলেকট্রন। তাহলে তারা কি করছে, একটা বন্ধন গঠন করছে, সেই বন্ধনটার নাম কি সমযোজী বন্ধন। সংজ্ঞা দিবা সমযোজী বন্ধনের, তাদের ইলেকট্রন বিন্যাস দেখাই দিবা, ইলেকট্রন বিন্যাস পারবা না দেখাই দিবা, তারপর বলবা দুইটা যেহেতু অধাতু তাহলে এদের মধ্যে সমযোজী বন্ধন বিদ্যমান, তারপর চিত্রটা আঁকবা, বলবা হাইড্রোজেন এবং ফ্লোরিন একে অপরের সাথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে তাদের কক্ষপথ গুলো পূর্ণ করছে। দেখো ফ্লোরিনে কয়টা ছিল, 7টা, এখন কয়টা হয়েছে, 2 4 6 8, 8টা হয়ে গেছে, কক্ষপথ পূর্ণ। হাইড্রোজেনে ছিল কয়টা, একটা, এখন হয়েছে কয়টা, 2টা। তাহলে শেয়ার করে কি করছে, তারা কক্ষপথ গুলা পূর্ণ করে ফেলছে। ক্লিয়ার না, করতে পারবে না, আশা করি পারবা। তারপর একটা দেখো, এখানে মৌল দেওয়া আছে 2টা, প্রথমে বলছে D2 এর বন্ধন গঠন ব্যাখ্যা করো। D2 গ্রুপ নাম্বার 16, পর্যায় নাম্বার 2। এটা তুমি যদি পর্যায় সারণী ভালো করে পড়ে থাকো তাহলে এটা বুঝে বলবে এটা হচ্ছে অক্সিজেন। কি বুঝে বলবা, এটা হচ্ছে অক্সিজেন। কি বলছে D2, D2 মানে কি অক্সিজেন, D2 মানে O2, D মানে ও, D মানে কি ও না, তাহলে D2 মানে কি O2। O2 কিভাবে গঠিত হয়, অক্সিজেন প্লাস অক্সিজেন, দুইটা অক্সিজেন মিলে কি গঠিত হয়, O2 গঠিত হয়। দুইটা অক্সিজেন মিলে কি গঠিত হয়, O2 গঠিত হয়। তাহলে এটা গঠন বন্ধন, এটার মধ্যে কি বন্ধন থাকবে, দুইটাই গ্যাসীয় সমযোজী বন্ধন। দেখো করে দেই, এটা হলো অক্সিজেন তাই না, অক্সিজেনের প্রথম কক্ষপথ হচ্ছে এটা, তারপর অক্সিজেনের কয়টা কক্ষপথ থাকবে, 2টা, প্রথম কক্ষপথে কয়টা, 2টা, পরের কক্ষপথে 6টা, তাই না, 2 4 6। এই যে দেখো কেন করলাম, 6 আর 2 8, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত, 8, তার ইলেকট্রন কয়টা থাকবে, তাহলে 8টা থাকবে। ক্লিয়ার, পারমাণবিক সংখ্যা যা, প্রোটন সংখ্যাও তা, ইলেকট্রন সংখ্যাও তা, ইলেকট্রন সংখ্যাও কি তা। তাহলে এইখানে যদি আমরা একটু ভিন্ন কালি দিয়ে এটা প্রকাশ করি, এবং এইটাকে আমরা প্রকাশ করব হচ্ছে কি দিয়ে বলো, ক্রস চিহ্ন দিয়ে, একটা ডট দিবা আর একটা দিবা হচ্ছে ক্রস, ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা ক্রস দিই, প্রথম কক্ষপথে 2টা, পরের কক্ষপথে কয়টা, 6টা না, 2 4 6। এই যে তাদের দেখো তার 2টা লাগে, অষ্টক পূর্ণ হইতে তারও 2টা লাগে, তারও কয়টা লাগে, 2টা। তাহলে তারা দুইজন মিলে কি করবে, এই যে একে অপরের সাথে বন্ধন গঠন করবে, এই যেভাবে দেখো। তাহলে তার কক্ষপথে কয়টা হচ্ছে, 4টা 6টা 8টা, তার কয়টা হচ্ছে, 2টা 2টা 4টা 6টা 8টা, মিলছে। তাহলে এরকম গঠনটা দেখাতে পারবে না, দেখাতে পারবে আশা করি। আমি কি বলছি, প্রথমে বলবা যেহেতু 2টা অধাতু তাহলে এরা সমযোজী বন্ধনে সমযোজী বন্ধনে আবদ্ধ হবে। তাহলে সমযোজী বন্ধন কাকে বলে ওইটা দিয়ে দিবা, তারপর দিয়ে দিবা এইভাবে এই চিত্রটা দিয়ে দিবা, বলবা তারা দুজন একে অপরের সাথে ইলেকট্রন বিনিময় করে তাদের অষ্টক পূর্ণ করে ফেলে, অতএব এভাবে তাদের বন্ধন গঠন হয়, ব্যাখ্যা করা হলো। ক্লিয়ার, আচ্ছা। তারপর কি, এ মৌলটি ডি মৌলের সাথে বন্ধন গঠনে একাধিক যোজনী প্রদর্শন করে। একাধিক যোজনী দেখো, চতুর্থ পর্যায়ে গ্রুপ নাম্বার 8, চতুর্থ পর্যায়ে কে আছে, পটাশিয়াম ক্যালসিয়াম স্ক্যান্ডিয়াম, এভাবে যাইতে যাইতে 8 নম্বর গ্রুপে যাও, 8 নম্বর গ্রুপে যাওয়া দেখবে কি আসতেছে, আয়রন Fe, আয়রন Fe, তাই না। তাহলে আয়রন কি করবে, পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করবে, কিভাবে দেখো একটু দেখাই দিচ্ছি তোমাদেরকে। তাহলে আমরা লিখবো যে আমরা জানি তোমাদের বইয়ে লেখা আছে এটা, আমরা জানি আয়রন বা Fe পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, ঠিক আছে। আমরা জানি Fe পরিবর্তনশীল যোজনী কি করে, প্রদর্শন করে। Fe এখানে অক্সিজেনের সাথে কয়টা যোজনী প্রদর্শন করবে, 2টা। কি কি দেখায়, প্রথমে উৎপন্ন করবে FeO, আর আরেকটা মধ্যে উৎপন্ন করবে Fe2O3। তাহলে প্রথমটা যদি উৎপন্ন করে Fe প্লাস O2, তাহলে কি উৎপন্ন করবে, FeO, 2টা FeO উৎপন্ন করবে। তাহলে 2টা যদি আয়রন হয় তাহলে এখানে আয়রন হবে 2টা, আয়রন 2টা, অক্সিজেন 2টা, এখানে অক্সিজেন 2টা, আয়রন 2টা, শেষ। এটা হলো একটা বিক্রিয়া। এখানে যার যোজনী কত ব্যবহৃত হয়েছে কিভাবে বুঝবো, দেখো FeO আমরা জানি কি যোজনী একজন আরেকজনকে বদল করে, তাই না। তাহলে অক্সিজেনের যোজনী জানি 2, সে দিবে তাকে, তার যোজনী 2, সে দিবে তাকে, 2 আর 2 কাইটা দিলেই তো এখানে কি হয়, FeO হয়। তাহলে আয়রনের যোজনী কত দিছিল অক্সিজেনকে, 2, তাহলে এখানে তার যোজনী কত হয়, 2, এভাবে লিখে দিবা। উক্ত বিক্রিয়ায় অক্সিজেনের যোজনী আয়রনের যোজনী 2 হয়,
এরপরে আরেকটা বিক্রিয়া দেখাবা, এই যে এটা উৎপন্ন হবে Fe2O, তখন কি করবা, Fe+O2 কি হবে এখানে Fe2O3। দেখো এখানে যদি আমরা 4Fe দিই, এখানে 4টা Fe হইলে এখানে কতটা দিতে হবে, 2টা, তাহলে 2 দুগুণে 4, এখানে হবে কত, 3 দুগুণে 6, তাহলে এখানে 6 বানাই, তাহলে এখানে আমার 3 দিতে হবে। তাহলে এটা হচ্ছে আমার কি আরেকটা বিক্রিয়া। এইটার মধ্যে অক্সিজেনের যোজনী এবং আয়রনের যোজনী কত, দেখো Fe2O3, তাই না? আমরা কি জানি একজনের যোজনী আরেকজনকে দিয়ে দেয়, তাহলে আয়রনের যোজনী এখানে কত দিছে, অক্সিজেনকে 3, অক্সিজেনের যোজনী কত, 2, এই যে তাকে দিছে। তাহলে এই বিক্রিয়ার মধ্যে, উক্ত বিক্রিয়ার মধ্যে আয়রনের যোজনী কত দেখতেছি আমরা, 3। আয়রনের যোজনী কত দেখতেছি বলো, 3। এটা দেখাই দেবা, ঠিক আছে? লিখে দিবা এইভাবে, জাস্ট লিখবা। আমরা জানি Fe পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, আয়রনের যোজনী 2,3, এর যোজনী 2,3 আমরা জানি, তাই না? এটা বই আমাদের দেওয়া আছে 2,3। তারপরে বলবো যে আয়রন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে FeO উৎপন্ন করে এবং Fe2O3 উৎপন্ন করে। পরে দুইটা বিক্রিয়া দিবা, বলবা এই বিক্রিয়ার প্রথম বিক্রিয়ায় আয়রনের যোজনী 2 ব্যবহৃত হয়েছে, দ্বিতীয় বিক্রিয়ায় আয়রনের যোজনী কত, 3 ব্যবহৃত হয়েছে। অতএব এ মৌলটি ডি মৌলের সাথে, অর্থাৎ অক্সিজেনের সাথে আয়রনের বন্ধন গঠনে একাধিক যোজনী সে প্রদর্শন করে, আয়রন একাধিক যোজনী প্রদর্শন করে। এটা বলে দিবা, পারবা না? করতে পারবা? আশা করি করতে পারবা। যে যে সৃজনশীল আমি করাইলাম প্রত্যেকটা সৃজনশীল বন্ধন রিলেটেড ছিল, তার মানে বন্ধনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই অধ্যায়ের উপরে। বাকি যা যা আছে আমি কিন্তু আমাদের ক্লাসে পড়াই দিয়েছি, তুমি জাস্ট একটু অনুশীলন করে নিও, অর্থাৎ তোমাদের যে ম্যাথ গুলো আছে বা প্রবলেম গুলো আছে সেগুলো একটু প্র্যাকটিস করে নিও। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য দোয়া থাকলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।